third class on completing sentence. In the first class, we started discussing the types of sentences that will come in your exam. Then we started answering some proverbs and only completed 2 structures. Then in the second class, that means in the last class, we completed proverbs from 1 to 20, and we completed maybe 6 or 7 structures of completing sentence. So today we are going to start from proverbs number 21 to 30. We shall complete 21 to 30, and then we'll see how far we can go on structure-based sentences. Okay, so let's start with Proverbs 21. What cannot be cured must be endured. ENDURAD. What cannot be cured must be endured. যেটা প্রতিকার করা যায় না সেটা সহ্য করতে হয়। যা কিছু প্রতিকার নেই তা তোমাকে সহ্য করতে হচ্ছে। What cannot be cured must be endured. ENDURAD. The wearer knows best where the shoe pinches. Where the shoe pinches. The wearer knows best where the shoe pinches. অর্থাৎ জুতোটা কোথায় খোঁচা দিচ্ছে সেটা একমাত্র যিনি জুতোটা পরেছেন তিনিই জানেন। এটার ভালো বাংলাটা হয় এরকম, তুমি হয়তো একটা কবিতা পড়েছো, কি যাতনা বিষে বুঝিবি সে কিসে, কবু আসি বিষে ধ্বংসে নিজারে। এখন এই কবু আশি বিষে, এই আশি বিষ মানে হচ্ছে সাপ। তাহলে সাপের দংশন যে কখনো খায়নি সে কখনো বুঝবে না সাপের ছোবলের কি যন্ত্রণা। সো যার ব্যথা সেই বুঝে, অন্য লোকের ঘন্টা বাজে বাংলায় বলা হয় আর কি, কেমন? সো তুমি কখনো অন্যের কষ্ট উপলব্ধি করতে পারবে না, বা অন্য কেউ তোমার কষ্ট কখনো উপলব্ধি করতে পারবে না। আমাদের প্রত্যেকের কষ্টগুলো আলাদা, আমাদের প্রত্যেকের সেই কষ্টের যন্ত্রণাটা আলাদা। সো দ্য ওয়েয়ারার নোজ বেস্ট। যিনি ওয়েয়ারার মানে হচ্ছে যিনি ওয়ের করেন, WEAR, ওয়ের মানে পরিধান করা। তবে যিনি পরিধান করেন তিনিই ভালো জানেন জুতোটা কোথায় ব্যথা দিচ্ছে। তুমি আমি সেটা বুঝবো না। A burnt child dreads, DREADS, dreads the fire. A burnt child dreads the fire. অর্থাৎ ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ভয় পায়। সিঁদুরে মেঘ মানে হচ্ছে আকাশটা যদি একটু লালচে হয়, তাহলে যে গরুটার ঘর পড়ে গেছে সে যদি দেখে যে আকাশটা একটু লালচে হয়েছে, তার মনে হয় যে তার ঘরে হয়তো, তার গোয়ালে হয়তো আবার আগুন লেগেছে এবং সে ভয় পাওয়া শুরু করে। অর্থাৎ তুমি যদি কোনো স্থানে গিয়ে বা কোনো ঘটনাতে বা কোথাও কষ্ট পেয়ে থাকো বা ভয় পেয়ে থাকো, ওই ঘটনাটা আবার করতে গেলে তোমার ভয় লাগবে যে আবার মনে হয় কোনো একটা দুর্ঘটনা ঘটবে। একটা বাচ্চা শিশু যদি সে একবার আগুনে হাত পোড়ায়, এরপর থেকে সে কখনো আর আগুনের দিকে হাত বাড়াবে না, কারণ তার ভয়টা থাকবে। সো আ বার্ন্ড চাইল্ড dreads the fire. যে শিশুটার পুড়ে গেছে, বার্ন চাইল্ড, যে শিশুটা পুড়ে গেছে, ড্রেডস মানে হচ্ছে ভয় পাওয়া। ড্রেডফুল থেকে ওয়ার্ডটা আসছে। ড্রেডফুল মানে হচ্ছে ভয়ঙ্কর, আর সেটাকে ভার্ব বানানো হচ্ছে ড্রেডস দ্য ফায়ার। গেল। আফটার ডেথ কামস দ্য ডক্টর। অর্থাৎ চোর পালালে বুদ্ধি বাড়ে। চোর পালালে বুদ্ধি বাড়ে। আফটার ডেথ কামস দ্য ডক্টর। তাহলে মৃত্যু হয়েছে, এরপর তার ডাক্তারের কোনো প্রয়োজন নেই। আর এখানে সেটাই হচ্ছে যে মৃত্যুর পর ডাক্তার আসছে, তাহলে চোরটা পালিয়ে গেছে, তারপর আমার বুদ্ধি বেড়েছে। লাভটা কি হচ্ছে? চোর পালালে বুদ্ধি বাড়ে। এখানে কার বুদ্ধি বাড়ে বলে তোমার মনে হয়? আমরা বাংলায় প্রপারটা ইউজ করি, চোর পালালে বুদ্ধি বাড়ে, কিন্তু তোমার কি মনে হয় কার বুদ্ধি বাড়ে? বুদ্ধি বাড়ে একমাত্র পাড়া প্রতিবেশীর।
কারণ চোর পালালে চোরেরও বুদ্ধি বাড়ে না, চোর পালালে গৃহস্থেরও বুদ্ধি বাড়ে না। পাড়া প্রতিবেশী এসে তোমাকে নানা রকম পরামর্শ দিবে, আরে আপনি এটা করলেন না কেন, আরে আপনি ওইটা করলেন না কেন, সেটা করলেন না কেন, এটা সেটা নেটা নানা রকম কথাবার্তা বলে তোমাকে পাগল বানিয়েছে হলে তোমাকে বুদ্ধিটা বাড়িয়ে দিবে। কিন্তু যা ঘটা তো ঘটে গেছে। আচ্ছা, আফটার ডেথ কামস দ্য ডক্টর। A penny saved, a penny earned, a penny saved, a penny earned, EARNED, earned। অর্থাৎ পেনি হচ্ছে মুদ্রার নাম। যেমন আমাদের বাংলাদেশে আমরা টাকা এবং পয়সা হিসাব করি, সেখানে অন্যান্য দেশে বা ইউরোপিয়ান কান্ট্রিজে ডলার ইউজ করে, পেনি ইউজ করে, তখন মুদ্রা। সো আ পেনি সেভড, আ পেনি আর্নড। এখন ধরো তোমাকে রিক্সা ভাড়া দেওয়া হলো কলেজে আসার জন্য, তোমাকে রিক্সা ভাড়া দেওয়া হলো বা ট্যাক্সি ভাড়া দেওয়া হলো 100 টাকা, এবং সেখান থেকে তুমি হয়তো 80 টাকা বা 70 টাকা খরচ করলে, বাকি 30 টাকা বা 20 টাকা তুমি বাঁচিয়ে ফেললে। এই যে বাকি 20 বা 30 টাকা বাঁচিয়ে ফেলেছো, এটা তোমার মা বাবা কখনোই তোমাকে খুঁজবে না, কারণ তোমার মা বাবা এটা তোমাকে খরচ করতেই দিয়েছে, সেখান থেকে তুমি বাঁচিয়েছো। সো এই টাকাটা তুমি আয় করেছো, একটা টাকা বাঁচাচ্ছ, মানে হচ্ছে সে একটা টাকা তুমি উপার্জন করছো। আ পেনি সেভড, আ পেনি আর্ন। তোমাকে যত টাকা দিয়েছে তুমি সব খরচ করে দিয়েছো না, দ্যাট ইজ নট দ্য অ্যাক্ট অফ আ ওয়াইজ ম্যান। কীরকম করে হয় যে না, তোমাকে যত দিচ্ছে তুমি চেষ্টা করো ওখান থেকে প্রতিনিয়ত কিছু সেভ করতে। গ্রামে গঞ্জে এখনও একটা জিনিস চালু আছে, একটা প্রথা চালু আছে গ্রামে গঞ্জে, অনেক গ্রামে নেই এখন, প্রায় উঠে গেছে, সেটা আগের দিনে করতো আর কি, যে ছেলে যখন বিয়ে করে পুত্রবধূ নিয়ে ঘরে আসলো, তখন শাশুড়ি তো বরণ করে নিল, শ্বশুর শাশুড়ি বরণ করে নিল, এরপর শাশুড়ি সেই পুত্রবধূকে বা নতুন বউকে রান্নাঘরে ঢুকালো, এবং রান্নাঘরে ঢুকিয়ে তাকে দেখালো যে এখানে চাল আছে, এখানে এই আছে, সেই আছে, কেমন দেখি তুমি রান্না করো। এবং রান্না করার জন্য চাল কিভাবে নিচ্ছে, রান্না করার জন্য চাল কিভাবে নিচ্ছে সেটা দেখে শাশুড়ি ধারণা করে নেয়, বা শাশুড়ির সাথে আরও যেসব পরামর্শদাতারা থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে খুব পরামর্শদাতারা থাকে, সো যেসব পরামর্শদাতারা থাকে তারাও তখন খুব উগ্রীবভাবে তাকিয়ে থাকে পুত্রবধূ কী করে একটু দেখার জন্য। সো পুত্রবধূ যদি এরকম করে যে হ্যাঁ কয়জনের ভাত হবে, ধরো 10 জন, 15 জন, 20 জনের জন্য রান্না করতে হবে, কারণ বিয়ে বাড়িতেও রান্না করতে হবে, 30, 40, 50 জনের জন্য রান্না করতে হবে, এবং সে পুরো 1 ডেকচি চাল তুলে দিল, সেদ্ধ করতে লাগলো, তখন বোঝা যাবে যে না, এই পুত্রবধূ বা এই নতুন বউ সাশ্রয়ী নয়। তাহলে তাদের চোখে কোনটা সাশ্রয়ী? তাদের চোখে সেই বউটা সাশ্রয়ী, বা সেই নতুন বউটা সাশ্রয়ী যিনি ওই 1 ডেকচি চাল নিবেন, কিন্তু সেখান থেকে আবার 1 মুঠো চাল আলাদা করে রাখবেন, 1 মুঠো চাল সরিয়ে রেখেছেন। তাহলে চিন্তা করো, প্রতিদিন রান্না করার সময় তুমি যতটুকু চাল নিচ্ছ, সেখান থেকে যদি 1 মুঠো করে সরিয়ে রাখো, হচ্ছে কোনো একটা স্থানে জমা করে রাখছো, তখন বিষয়টা কি হবে? তখন ওই 1 মুঠো চাল জমতে না অনেক চাল হয়ে যায়। ফলে কোনো একদিন বিপদে পড়লে, হঠাৎ চালের দরকার হলে ওই চালটা তুমি ব্যবহার করতে পারছো। তুমি খেয়াল করেছো কিনা জানি না, যে ম্যাক্সিমাম টাইম যখন কোনো ওরস হয়, কিংবা কোনো ধরনের কি বলে ওগুলোকে মাহফিল হয়, কেমন, বা হিন্দুদের পূজা হয় না, সো তখন ওই একটা চাঁদা দেয়, তারা একটা চাঁদার কাগজ দেয় যে 101 টাকা দিবেন, 501 টাকা দিবেন, 1001 টাকা দিবেন, না এরকম। অর্থাৎ ওই 1 টাকা একটা এক্সট্রা রাখবে, 1000 খুঁজলেও 1 টাকা, 5000 খুঁজলেও 1 টাকা। সো প্রথম আমি নিজেও বুঝতাম না যে কি 1000 টাকা খুঁজছেন ওখানে আবার 1 টাকা কিসের জন্য, 5000 টাকা খুঁজছেন ওখানে আবার 1 টাকা কিসের জন্য বলতাম। তখন একবার এক ভদ্রলোক আমাকে বুঝালেন, বলে দেখেন 1001 টাকা নিচ্ছি, 1001 টাকা, 1000 টাকাটা তো জমছে। এখন যদি আমরা এরকম 100 জন মানুষের কাছ থেকে 1001 টাকা করে নিই, তাহলে 1000 টাকা করে তো 100 টাকা 100 জনেরটা জমা পড়ছে, সাথে এক্সট্রা 100 জন থেকে 1 টাকা নিয়ে 100 টাকা হয়ে গেছে না? তাহলে চিন্তা করো, ওইটাও একটা অ্যামাউন্ট হয়ে যায়। তাই ওই 1 টাকাটা এক্সট্রা নেওয়া হচ্ছে, 1001 টাকা। আর তুমি চিন্তা করো, যতই তোমার বেশি হবে মানুষ, যত বেশি মানুষের কাছ থেকে তুমি চাঁদা নিতে পারবে ওই 1 টাকা করে, তাহলে হিসাব করো কত বেশি হয়ে যায়। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি যে আমাদের মোবাইল ফোন অপারেটর যারা আছেন, মোবাইল ফোন অপারেটর,
সেটা তুমি রবি বলো, গ্রামীণ বলো, বাংলালিংক বলো, টেলিটক বলো না, এদের এক একজনের গ্রাহক সংখ্যা প্রায় 6 কোটি 7 কোটি এরকম। 6 কোটি 7 কোটি গ্রাহক বা 4 কোটি গ্রাহক, 5 কোটি গ্রাহক কাদের? এক একটা মোবাইল অপারেটরের। এখন মোবাইলের ব্যালেন্স আমরা একেবারে গুনে গুনে হিসাব করে রাখি না। হ্যাঁ, 100 টাকা ছিল, 150 টাকা ছিল, 157 টাকা ছিল আর কি। তারপর কথা বলতে বলতে কত টাকা কেটে গেছে জানি না। এখন ধরো কোনো একজন অপারেটরের যদি গ্রাহক সংখ্যা 5 কোটি হয়, 5 কোটি, এবার সে 5 কোটি গ্রাহক থেকে প্রত্যেকের কাছ থেকে সে 1 টাকা করে কেটে নিল। জানতেও পারবে না, গ্রাহক জানতেও পারবে না যে তার কখন 1 টাকা কাটা হয়ে গেছে। তুমি হিসাব রাখতে পারবা যে তুমি কথা বলা শুরু করার সময় তোমার কত টাকা ছিল আর এখন কত টাকা আছে? থাকে না, হিসাবগুলো থাকে না। সো 1 টাকা যদি মিসিং হয়ে যায় তোমার গায়েও লাগবে না, বাট 5 কোটি মানুষ গ্রাহক প্রত্যেকের থেকে 1 টাকা নিয়েছে মানে কত টাকা আসলো? 5 কোটি টাকা। তাহলে এককে অত হেলাফেলা করা কিছু না, কেমন? A penny saved, a penny earned. 2 is company. 3 is none. 2 is company, 3 is none. বাংলায় বলা হয় 2 জনে বন্ধুত্ব, 3 জনে কলহ। 2 জনে বন্ধুত্ব, 3 জনে কলহ। এটা আমরা প্রথম দিন আলোচনা করছিলাম। 2 is company, 3 is none. আচ্ছা, we never know the worth of water. আমরা পানির গুরুত্ব বুঝবো না। কতক্ষণ পর্যন্ত বুঝবো না? till the well becomes dry. till the well becomes dry. অর্থাৎ পানির কুয়োটা না শুকানো পর্যন্ত আমরা পানির গুরুত্ব বুঝবো না। এটাকে ভালো বাংলায় বলা হয় দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝা হয় না বা বোঝা যায় না। অর্থাৎ যে জিনিসটা তোমার কাছে আছে সেই জিনিসটার কদর হয়তো তোমার কাছে এখন আর নেই, কিন্তু যেদিন তুমি সেই জিনিসটা হারাবে তখন তুমি বুঝবে যে এটার কদর কতটুকু ছিল। সো উই নেভার নো দ্য ওয়ার্থ অফ ওয়াটার। আমরা পানির গুরুত্ব ততক্ষণ পর্যন্ত বুঝবো না যতক্ষণ না কুয়োটা, ওয়েল মানে হচ্ছে কুয়ো, টিল দ্য ওয়েল বিকামস ড্রাই। আচ্ছা, গেল। আনইজি লাইজ দ্য হেড which wears the crown. Uneasy lies the head which wears the crown. অর্থাৎ সেই মাথাটাই অস্বস্তিতে থাকে। কোন মাথাটা অস্বস্তিতে থাকে? যেটা ক্রাউন পরে। ক্রাউন মানে হচ্ছে মুকুট। অর্থাৎ তোমার মনে হতে পারে যে দেশের যিনি প্রেসিডেন্ট আর দেশের যিনি প্রাইম মিনিস্টার, যিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি হচ্ছেন সবচেয়ে সুখী মানুষ। কিন্তু এক একটা দেশের প্রেসিডেন্ট বা এক একটা দেশের প্রাইম মিনিস্টার তারা নিজেরা যে কী পরিমাণ কষ্টে থাকে, কষ্টের অ্যাকচুয়ালি তারা কী পরিমাণ টেনশনে থাকে সব কিছু নিয়ে কল্পনা করতে পারবে না। তুমি যা খুশি তাই করতে পারো, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, যা খুশি তা খেতে পারো, যেমন খুশি করতে পারো, যেমন খুশি বলতে পারো। কিন্তু একটা দেশে একজন প্রেসিডেন্ট, একটা দেশে একজন প্রধানমন্ত্রী পারেন না। যেখানে খুশি যেখানে যেতে পারেন না, তার প্রোটোকল থাকে, তার নিরাপত্তা বাহিনী থাকে। তারা যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে যেতে পারবে, নাহলে যেতে পারবে না। তিনি যা খুশি তা খেতে পারবে না। তুমি চাইলে রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খেতে পারো, কিন্তু একটা দেশের প্রধানমন্ত্রী, একটা দেশের প্রেসিডেন্ট সম্ভব না, প্রোটোকল মানতে হয়। সো আনইজি লাইজ দ্য হেড, সেই মাথাটায় অস্বস্তি থাকে, আনইজি থাকে। কখন? কোন মাথাটা? উইচ ওয়েয়ার্স দ্য ক্রাউন। ওয়েয়ার্স দ্য ক্রাউন মানে হচ্ছে যিনি মুকুট পরেন। মুকুট পরেন মানে হচ্ছে যিনি প্রেসিডেন্ট হচ্ছেন বা প্রধানমন্ত্রী হচ্ছেন। ফলস আর থিক, এটাও আমরা মনে হয় ফার্স্ট ক্লাসে আলোচনা করেছি। ওয়ার লাভ ইজ থিন। ফলস আর থিক, ওয়ার লাভ ইজ থিন। ভালোবাসা সেখানে মোটা হয়ে, দোষ ত্রুটি সেখানে মোটা হয়ে দেখা দেয়, ভালোবাসা যেখানে কমে যায়। আমরা বাংলায় বলছিলাম যারা দেখতে নারী তার চলন বাঁকা, যাকে পছন্দ করি না তার হাঁটা চলাও আমার কাছে বাঁকা মনে হয়। আবার যাকে পছন্দ করি সে যদি হামাগুড়ি দিয়েও চলে, সে যদি বাঁকা বাঁকা হাঁটেও চলে, তখন আমার বাবা কি সুন্দর ক্যাটওয়াক করছে। সো ফলস আর থিক, ওয়ার লাভ ইজ থিন।
Fortune smiles upon those who are brave. Fortune smiles upon those who are brave. এটাকে বাংলায় বলা হয় বীর ভোগ্যা বসুন্ধরা। অর্থাৎ সৌভাগ্য তাদের উপরই প্রসন্ন থাকে, সৌভাগ্য তাদের উপরই খুশি হয় যারা সাহসী হয়। অর্থাৎ তুমি সাহস করে এগিয়ে যাও, তুমি হয়তো অনেক কিছুই করে ফেলতে পারো। আর যে তোমার সাহস না থাকে তাহলে হয়তো তুমি ধরা। সো ফরচুন স্মাইলস আপন দোজ হু আর ব্রেভ। সো এই গেল আমার 21 থেকে 30 পর্যন্ত, 21 থেকে 30 পর্যন্ত প্রভাবসগুলো। 31 থেকে 43 আমাদের ওখানে মূলগুলো হচ্ছে 43 পর্যন্ত, সে 31 থেকে 43 আমরা নেক্সট ক্লাসে করব। তাহলে তোমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, লিখে রাখতে পারো। এবার চলো আমরা স্ট্রাকচার বেস সেন্টেন্সগুলোতে এগিয়ে যাই। স্ট্রাকচার বেস, স্ট্রাকচার বেসে আমরা মনে হয় লাস্ট করেছিলাম as if, মেবি আমরা লাস্ট করেছিলাম হয়তো as if ওকে ইয়েস নাম্বার 7 আমরা as if করেছিলাম। আর as if এর নিয়মটা কি ছিল? আগেরটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে পরের ভার্বটা পাস্ট টেন্স হবে, আগের ভার্বটা যদি পাস্ট টেন্স হয় পরের ভার্বটা পাস্ট পারফেক্ট হবে। এটা হচ্ছে as if এর জন্য যদি তুমি মূল ভার্ব আনতে চাও তার নিয়ম। আর যদি তুমি টু বি ভার্ব দিয়ে করো, টু বি ভার্ব মানে হচ্ছে am is আর was were, টু বি ভার্ব দিয়ে করতে চাও, সেক্ষেত্রে আগের ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স হয় পরের ভার্বটাতে তুমি অবশ্যই were আনবে, WERE। He talks as if he were, I were, they were, we were, যাই আসুক সাবজেক্ট তুমি সবসময় were আনবা। He were the president, he were the king, এরকম করে were দিয়ে চালাবে যদি আগেরটা প্রেজেন্ট টেন্সে থাকে। আর যদি আগেরটা পাস্ট টেন্সে থাকে হি টকড অ্যাজ ইফ, তখন তোমরা হ্যাড বিন দিয়ে করো, হি হ্যাড বিন দ্য প্রেসিডেন্ট। অর্থাৎ টু বি ভার্বের ক্ষেত্রে মনে রাখতে হয় আগেরটা প্রেজেন্ট হলে পরেরটা ওয়ার, আর আগেরটা পাস্ট টেন্স হলে পরেরটা পাস্ট পারফেক্ট মানে হ্যাড বিন। আর মূল ভার্বের ক্ষেত্রে তো তুমি জানো। তাহলে এখন আমরা শুরু করব নাম্বার 8 দিয়ে। নাম্বার 8, এক্সকিউজ মি, কেউ একজন মারা যাচ্ছে মুমূর্ষু, আমাকে একটু দেখতে হবে তার সমস্যাটা কি, কি হয়েছে আপনার? তো 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 আচ্ছা, তাহলে স্যার আমরা এবার শুরু করবো স্কার্সলি হার্ডলি দিয়ে। এখানে দুইটা সেন্টেন্স তোমাকে একটু দেখিয়ে রাখি, দুইটা সেন্টেন্স। একটা হচ্ছে scarcely had I seen you, একটু এলোমেলো লিখে ফেলেছি, দেখা যাক। scarcely, কারণ এই সেন্টেন্সগুলো লম্বা হয় তো, scarcely had I seen you, এরপর তোমাকে এইভাবে দিয়ে দিল। কেমন? এখানে স্কার্সলিও থাকতে পারে, এখানে হার্ডলিও থাকতে পারে, সেম স্ট্রাকচার, স্কার্সলি বা হার্ডলি, এটা একটা। আরেকটা হয় নো সুনার হ্যাড আই সিন ইউ, নো সুনার হ্যাড আই সিন ইউ, এইভাবে গেল। এই দুইটাই একই স্ট্রাকচার মেনে চলে। সো সেজন্য একটু দেখতে হয় কেমন। স্কার্সলি বা হার্ডলি বা নো সুনার এগুলো মানে হচ্ছে করতে না করতে, দেখতে না দেখতে, হতে না হতেই, এরকম বোঝায় কেমন স্কার্সলি, হার্ডলি, নো সুনার। সো when you are going to complete this type of sentence, remember that when the sentence starts with scarcely or hardly, you have to complete those sentences with when. But if the sentence starts with no sooner, then you have to put a than, THAN. এখানে একটু কেয়ারফুল, কি than বানানটা কি। No sooner had I seen you, তাকে দেখতে না দেখতে বা তাকে দেখার সাথে সাথে, তখনই, আর তখন বোঝাতে আমরা THEN ইউজ করি,
THEN, বাট এখানে একটু মনে রাখতে হবে এটা THEN না, এখানে তোমাকে বুঝতে হচ্ছে দুইটা ঘটনার মধ্যে তুলনা করছো, আর তুলনা করতে গিয়ে আমরা যে দ্যানটা ইউজ করি সেটা। বাকি স্ট্রাকচারটা সেম, বাকি স্ট্রাকচারটা হচ্ছে একটা সাবজেক্ট আনো, একটা V2 আনো, একটা সাবজেক্ট আনো, একটা V2 আনো। তাহলে আমরা এখান থেকে একটা স্ট্রাকচার দাঁড় করাতে পারি, সেটা হচ্ছে স্কার্সলি বা হার্ডলি থাকলে তুমি একটা ওয়েন আনবা প্লাস সাবজেক্ট প্লাস V2। আর যদি নো সুনার থাকে তুমি একটা দেন আনছো তারপর সাবজেক্ট প্লাস V2 মানে তো বুঝো ভার্বের পাস্ট ফর্ম আনতে হবে, কেমন? তাহলে স্কার্সলি হ্যাড আই সিন ইউ when I called you। এখানে সাবজেক্ট যে কোনোটা হতে পারে, এখানে ভার্ব যে কোনো হতে পারে। আমি শুধু তোমাকে একটা এক্সাম্পল দেখালাম। নো সুনার হ্যাড আই সিন ইউ দেন আবার একটা সাবজেক্ট হতে পারে, যেমন ধরো দেন হি ওয়েন্ট। যা খুশি তা, এখানে কোনো নিয়ম নাই। তাহলে তুমি স্ট্রাকচারটা কীভাবে দাঁড় করাবে? স্ট্রাকচারটা দাঁড় করাবে এরকম, স্কার্সলি হার্ডলি থাকলে ওয়েন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। আর যদি নো সুনার হ্যাড থাকে দেন প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম। বি কেয়ারফুল। কারণ পরীক্ষা হলে গিয়ে তুমি কনফিউজড হয়ে যাবা, স্যার কোনটাতে ওয়েন বলেছিল, কোনটাতে দেন বলেছিল, আবার দেনটা কি ইএন না এএন, কনফিউজড হয়ে যাবা। তাই টিচাররা এটা খুব পছন্দ করে, এই ধরনের স্ট্রাকচার খুব পছন্দ করে, কারণ তুমি কনফিউজড হয়ে যাচ্ছ। তাহলে স্কার্সলি হার্ডলির সাথে ওয়েন, নো সুনারের সাথে দেন, এবং বাকি স্ট্রাকচারটা সেম, একটা সাবজেক্ট আনো, একটা ভার্বের পাস্ট ফর্ম আনো। আমার মনে হয় আমি একই সাথে 8 এবং 9 দুইটাই শেষ করে দিয়েছি, 8 এবং 9 ডান। তাহলে এটা আর কোনো এক্সাম্পল দেখাচ্ছি না, সেম হবে, কেমন? তুমি শুধু একটা সাবজেক্ট একটা ভার্বের পাস্ট ফর্ম আনছো, গেল 8 এবং 9। এবার আসো 10টা অনেক বেশি কি বলবো কন্ট্রোভার্সিয়াল কেন বলছি, কারণ এটা এক এক জায়গায় এক একজন এক এক রকম করে আনসার দেখায়। আমরা 10-এ পাচ্ছি কাকে? 10-এ পাচ্ছি হ্যাড। এবার এই হ্যাডের 2 ক্যাটাগরি সেন্টেন্স দেখো, আমি লজিক্যালি বলছি। একটা হতে পারে এরকম, হ্যাড আই সিন ইউ, এটা। আবার আরেকটা হতে পারে হ্যাড আই আঁকা। এখন এটার এক একজন এক এক রকম করে আনসার করে, মানে কেন বলছি, কারণ এই হ্যাড আই সিন ইউ মানে হচ্ছে যদি আমি তোমাকে দেখতাম, তাহলে এই সেন্টেন্সটা হ্যাড আই সিন ইউ এটা অ্যাকচুয়ালি আছে এরকম করে, এটা অ্যাকচুয়ালি আছে এই স্ট্রাকচারে, if I had seen you। এই had I seen you এটার অ্যাকচুয়াল রূপটা হচ্ছে এটা, if I had seen you। এবং আমরা, তুমি ক্লাস 9-10-এ পড়েছো, সেই নিয়ে বলে রাখছি যে ইফ এর পর যখন এরকম হ্যাড সিন আসে, মানে হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল আসে, তখন আমরা বলি এটাকে থার্ড কন্ডিশনাল, এটা তখন থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল যখন হয় তখন আমাদের স্ট্রাকচারটা হয় সাবজেক্ট প্লাস উড অথবা কুড অথবা মাইট সাথে হ্যাভ সাথে V3 মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। সো যখনই থার্ড কন্ডিশনাল চলে আসছে, আমরা তো জানি যে এফ এ ফর প্রেজেন্ট টেন্স, এফ এ ফর পাস্ট টেন্স, এফ এ ফর পাস্ট পারফেক্ট টেন্স, 3টা কন্ডিশনাল আছে, এবং 3টা কন্ডিশনের জন্য কোনটার জন্য কী আনতে হয় তারপর আমরা পরে আবার গিয়ে আলোচনা করব। সো ইফ আই হ্যাড সিন ইউ যে কথা, হ্যাড আই সিন ইউ একই কথা, যার ফলে তুমি যদি এরকম হ্যাডের পর ভার্বের ফার্স্ট পার্টিসিপল পাও, তুমি এই স্ট্রাকচারে চলে যাও, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, could have অথবা might have সাথে যে কোনো একটা ভার্বের ফার্স্ট পার্টিসিপল। had I seen you, I would have called you। আমি সংক্ষেপে লিখলাম, কেমন? I would have called you। যদি তোমাকে দেখতাম, তোমাকে ডাকতাম।
এবার দেখ এর সাথে বি এর পার্থক্য কি, এতে হ্যাডের পর একটা পাস্ট পার্টিসিপল ছিল, কিন্তু বিতে হ্যাডের পর কোনো পাস্ট পার্টিসিপল নাই। আর যেহেতু নাই তাই অর্থাৎ হ্যাড আই আ কা, অর্থাৎ এটা অর্থটা কিরকম, ইফ আই হ্যাড আ কা, যদি আমার একটা গাড়ি থাকতো, ইফ আই হ্যাড এ কা, তাহলে ইফ আই হ্যাড আ কা এটা সেকেন্ড কন্ডিশনাল, মানে ইফ এর পর পাস্ট টেন্স আছে, সেকেন্ড কন্ডিশনাল। আর যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে স্ট্রাকচারটা হবে সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট, উড কুড মাইট সাথে ভার্বের বেস ফর্ম, বেস ফর্ম। অর্থাৎ থার্ড কন্ডিশনাল হলে উড কুড মাইটের পর একটা হ্যাভ এনে তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল বসাতে হতো, কিন্তু এখানে আমাকে শুধু উড কুড মাইট সাথে ভার্বের বেস ফর্ম, কারণ এটা তখন সেকেন্ড কন্ডিশনালে যাচ্ছে, এখানে আর কোনো পাস্ট পার্টিসিপল নাই। ফলে আনসারটা হচ্ছে এরকম, হ্যাড আই আ কা আই উড মিট ইউ সুন। যদি আমার একটা গাড়ি থাকতো আমি তোমার সাথে শীঘ্রই দেখা করতাম, তাহলে উড মিট। এবার দেখ এই সেন্টেন্সটা নিয়ে নানা জায়গায় নানা ধরনের কন্ট্রোভার্সি আছে। হ্যাড আই দ্য উইংস অফ এ ডাব, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। এবার হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড কোনো কোনো বই বলছে যে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ দিয়ে করো, মানে থার্ড কন্ডিশনালে করো। আবার কোনো কোনো বই বলছে না সেকেন্ড কন্ডিশনাল দিয়ে করো, শুধু পাস্ট ফর্ম দিয়ে করো। ওকে, নাও হোয়াট শুড বি ইয়োর লজিক? তোমার যুক্তি কি? তোমার যুক্তি হচ্ছে যখন আমরা হ্যাডের পর ভার্বের পাস্ট পার্টিসিপল পাচ্ছি তখন আমরা কনফার্ম হচ্ছি যে এটা থার্ড কন্ডিশনাল, আর যদি এটা থার্ড কন্ডিশনাল হয় তাহলে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। আর যদি হ্যাডের পর কোনো ভার্বের পাস্ট পার্টিসিপল না থাকে তখন এটা সেকেন্ড কন্ডিশনাল। কেউ কেউ বলে যে এই সেন্টেন্সটা আসলে এরকমভাবে আছে, হ্যাড আই হ্যাড আকার। তারা বলে এই হ্যাড আই আকার এটা অ্যাকচুয়ালি এটারই একটা রূপ, এটারই একটা রূপ। কিন্তু এটারই একটা রূপ যদি হ্যাড আই আকার হতো তাহলে দিতে অসুবিধা ছিল কোথায়? হ্যাড আই হ্যাড আকার এরকম লিখতো তারা, তারা তো লিখে নাই। হ্যাঁ, যদি তারা লিখে হ্যাড আই হ্যাড তখন এটা কোথায় চলে গেছে? এর নাম্বার নিয়মে চলে গেছে, তখন তুমি উড হ্যাভ দিয়ে করবা। কিন্তু তারা তো এটা করে নাই, তারা এটা না করে কি করছে? এই জিনিসটা হ্যাড আই এ কার দিয়েছে। সো কেয়ারফুল, কেয়ারফুল এই জিনিসটা, যে এটা যেমন খুশি তেমন বসিয়ে দিও না। তুমি শুধু হ্যাড দেখলে, মানে হ্যাড যুক্ত অংশে যদি আর কোনো ভার্ব না থাকে, হ্যাড যুক্ত অংশে যদি ভার্ব না থাকে তুমি বুঝবে এটা সেকেন্ড কন্ডিশনাল। আর সেকেন্ড কন্ডিশনাল মানে হচ্ছে সাবজেক্ট আনো, উড কুড মাইট আনো, যে কোনো একটা ভার্বের বেস ফর্ম আনো। আর যদি দেখো যে না হ্যাডের পর একটা ভার্বের পাস্ট পার্টিসিপল আছে তখন তুমি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ আনবে। ওকে, কেয়ারফুল, কনফিউশন ক্রিয়েট করবে। ওকে, তাহলে এটা গেল নাম্বার 10। নাম্বার 10, এরপর নাম্বার 11। নাম্বার 11, নাম্বার 11-এ কাকে রাখা হয়েছে? নাম্বার 11 সো মাচ, নাম্বার 12 অলদো। সো মাচ এগুলো আসে না, সো মাচ আসে না। তারপরেও কোনো এক সময় টেস্ট পেপার আসছিল, সেজন্য তোমাদেরকে দেখাচ্ছি, না হলে সো মাচ সাধারণত পরীক্ষায় দেয় না। ধর একটা এক্সাম্পল দেওয়া হলো, আই ডোন্ট হ্যাভ সো মাচ মানি, আই ডোন্ট হ্যাভ সো মাচ মানি, এরকম দিয়ে দিল। এবার এটা বাংলাটা দেখ, আই ডোন্ট হ্যাভ সো মাচ মানি, এই সো মাচ মানি এটার বাংলাটা কি? অত টাকা, অত টাকা। তাহলে আই ডোন্ট হ্যাভ সো মাচ মানি যখন তুমি বলছো, তুমি বাংলায় বলতে চাইছো আমার অত টাকা নাই যে। তুমি খেয়াল করো বাংলা বলার সময়, আমার অত টাকা নাই যে। কিংবা তুমি যদি এভাবে দাও, আই ডোন্ট হ্যাভ সো মাচ টাইম, তাহলে আমার অত সময় নাই যে। তুমি যতবারই বাংলায় বলছো অত সময়, অত টাকা নাই, সাথে একটা যে যুক্ত করে দিচ্ছ না? যে যুক্ত করছো মানে হচ্ছে তোমার অবশ্যই এখানে একটা দ্যাট আনতে হবে। আচ্ছা, এটা দিয়ে লিখি।
দ্যাট আনতে হবে। অর্থাৎ যখনই তুমি সো এবং মাচ পাচ্ছ স্ট্রাকচারে অবশ্যই একটা দ্যাট। এবার তুমি হিসাব করো, বাংলা সেন্টেন্সটা কল্পনা করো, আমার অত টাকা নাই যে আমি খরচ করতে পারি, আমার অত সময় নাই যে আমি অপচয় করতে পারি। তাহলে প্রত্যেকবার তুমি কি বলছো? পারি পারি পারি। আর যতবারই তুমি পারি বলছো, দ্যাট মিনস ইউ হ্যাভ টু ব্রিং আ সাবজেক্ট, দেন ইউ হ্যাভ টু ব্রিং ক্যান অর কুড, and after that you have to bring the base form of the verb. I don't have so much money that I can spend. I don't have so much money that I can spend. Or I don't have so much time that I can waste. একটা বিষয় খেয়াল করবি, যদি এখানে ডোন্টের জায়গায় ডিডেন্ট করে দেয়, যদি উচিত না, আমরা কোনো একটা ক্লাসে জানি আলোচনা করছিলাম যে তুমি অবশ্যই এই ধরনের শর্ট ফর্মগুলো ব্যবহার করবে না। এই ডোন্ট, ডিডেন্ট, ডাজেন্ট, শান্ট, ওন্ট ইউজ করবে না যদি না সেটা হয় একটা ট্যাগ কোয়েশ্চেন, যদি না সেটা হয় কোনো ইন্টারোগেটিভ সেন্টেন্স। অর্থাৎ ট্যাগ কোয়েশ্চেন এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে, ট্যাগ কোয়েশ্চেনের শেষে, ইন্টারোগেটিভ সেন্টেন্সের শুরুতে আমরা এই শর্ট ফর্মগুলো ইউজ করতে পারি, ডোন্ট, ডাজেন্ট, ডিডেন্ট ইউজ করতে পারি। কিন্তু নর্মালি কোনো ধরনের লেখায় এই ধরনের শর্ট ফর্মগুলো ব্যবহার করা যাবে না। নট, ডাজ নট, ডিড নট, এভাবেই বলতে হবে। আমি সময় বাঁচানোর জন্য সংক্ষিপ্ত ফর্মটা দেখাচ্ছি, বাট ইউ ক্যান্ট ইউজ ইট ইন ইউর এক্সাম স্ক্রিপ্টস। ওকে, ধর ডোন্টের জায়গায় ডিডেন্ট করে দিল, আই ডিডেন্ট হ্যাভ সো মাচ মানি, আমার অত টাকা ছিল না। তাহলে বাংলায় চিন্তা করো, আমার অত টাকা ছিল না যে আমি খরচ করতে পারতাম। তখন ক্যানের জায়গায় কি দিয়ে দিস? কুড দিয়ে দিস। তাহলে প্রেজেন্ট টেন্স হলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান প্লাস ভার্বে বেস ফর্ম, পাস্ট টেন্স হলে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বে বেস ফর্ম। তাহলে দিস উইল বি ইয়োর স্ট্রাকচার। এটাই হচ্ছে সো মাচের স্ট্রাকচার। একটা দ্যাট আনো, একটা সাবজেক্ট আনো, ক্যান বা কুড ভার্বের বেস ফর্ম। ডান? গেল। এটা গেল আমাদের 11 নম্বর। এবার চল 33টা নিয়ম আছে, 33টা দেখা যাক আজকে কত দূর যেতে পারি। এরপর শুরু করছি 12তে আছে অলদো বা দো। অলদো বা দো 12তে। অলদো বা দো মানে হচ্ছে সত্ত্বেও। অলদো বা দো মানে হচ্ছে শর্তেও। শর্তেও, শর্তেও। আচ্ছা, তার একটা সেন্টেন্স দেখি। Though he was in, গেল। কিংবা though বা although he studies, he, এভাবে গেল। কেমন? দো অলদো মানে শর্তেও, এবং এই দো অলদো কখন ইউজ করা হয়? দুইটা বিপরীতধর্মী আইডিয়াকে অ্যাড করার জন্য। বিপরীতধর্মী, বিপরীতধর্মী আইডিয়া কীরকম? বিপরীতধর্মী আইডিয়া হচ্ছে এরকম, ধরো সে অসুস্থ, তাহলে সে যদি অসুস্থ হয় স্বাভাবিকভাবে তার কিছু করতে পারার কথা নাকি না পারার কথা? না পারার কথা। কিন্তু এখানে সে করবে। যদি সে পড়ালেখা করে স্বাভাবিকভাবে তার পাশ করার কথা, কিন্তু এখানে সে ফেল করবে। তাহলে পড়ালেখা করছে তারপরও ফেল করছে, অসুস্থ তারপরও যাচ্ছে। এই বিপরীতধর্মী আইডিয়াগুলোকে আমরা কি দ্বারা যোগ করছি? দো কিংবা অলদো, বা বাংলায় যাকে বলি সত্ত্বেও। এক্ষেত্রে তুমি যে তোমাকে যে প্রেশারটা নিতে হয় সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু চুজ দ্য স্পেসিফিক ভার্ভ। কোন ভার্ভটা দিলে এটার উল্টোটা বুঝাবে সেটা। টেন্সের কোনো ঝামেলা এখানে নেই, কারণ আগের ভার্ভটা যে টেন্সে থাকবে পরের ভার্ভটা ওই একই টেন্সে যাবে। দো হি ওয়াজ ইন, পাস্ট টেন্সে দিয়েছে হি প্লেড। প্লেড, যদিও সে অসুস্থ ছিল তারপরেও সে খেলেছিল। ওয়াজ আছে তাই প্লেড হলো। দো হি স্টাডিজ হি ফেলস। প্রেজেন্ট, প্রেজেন্ট। তাহলে পাস থাকলে পাস, প্রেজেন্ট থাকলে প্রেজেন্ট, টেন্সের কোনো ঝামেলা নাই। শুধু সিলেক্ট করতে হয় ভার্বটা কি দিবা, উল্টা। উল্টা। ধরো একটা সেন্টেন্স অলদো দিয়ে দিই। অলদো he
warm clothes, although he wore warm clothes, তাহলে এবার কি দিবি? যদিও সে গরম কাপড় পরেছিল, উষ্ণ কাপড় পরেছিল, আর উষ্ণ কাপড় পরলে তো তার ঠান্ডা লাগার কথাই না, এখানে তাহলে কি হবে? ঠান্ডাটা লাগবে। তাহলে দো হি wore warm clothes, হি, এবার ঠান্ডা লাগা মানে হচ্ছে ক্যাচ কোল্ড। কোন টেন্সে আছে দেখ, পাস্ট, ওয়ার এর পাস্ট ফর্ম WORE, ও, তাহলে হি গট কোল্ড। গরম কাপড় পরলে ঠান্ডা লাগার কথা না, কিন্তু এটা ঠান্ডা লাগবে। আর টেন্স হবে আগে পরে সেম, দো অলদো। আমি যে কথাবার্তাগুলো মুখে বলছি তুমি শুধু এক্সাম্পল লিখে খাতে রেখে দিও না। কেন বলছি? কারণ পরবর্তীতে তোমার মাথায় ওগুলো থাকবে না। স্যারে কি বলছিল? স্যারে বলেছিল যে উল্টা ভার্ব দিতে হবে, স্যারে বলেছিল যে একই টেন্স রাখতে হবে। এই কথাগুলো তোমার মাথায় তখন থাকবে না। সো পারলে এরকম চিহ্ন দিয়ে, অ্যারো চিহ্ন দিয়ে দিয়ে দেখিয়ে দাও যে ভার্বগুলো একই টেন্সে নিয়েছি, আর সাথে একটা স্টার চিহ্ন দিয়ে বা NB নোটেড বিফোর দিয়ে তুমি লিখে দাও যে বিপরীত ভার্ব তোমাকে ব্যবহার করতে হবে ইফ ইউ হ্যাভ দো অলদো। ওকে, প্রায় আসে। দো অলদোর একটা সেন্টেন্স প্রায় দেয়, টিল, আনটিল, আনলেস, দো অলদো, এগুলো থেকে একটা সেন্টেন্স প্রায় পরীক্ষায় দেয়। সো একটু কেয়ারফুল। এটা গেল 12। এটা গেল 12। এবার আসি 13। 13তে কে আছেন? 13তে আছেন ইন স্পাইট অফ। ওই দো অলদোকে সিম্পল করলে যা হয়, যেমন ইটস স্পাইট অফ, আসে না, খুব একটা আসে না। তারপর আমি রিস্ক নিতে চাই না, আমি চাইছি যা যা হতে পারে সব তোমাকে দেখিয়ে দেয়া, ইনস্পায়ার অফ সত্ত্বেও। অর্থাৎ দো অলদো দিয়ে যেটা হয় সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, আর ইনস্পায়ার অফ দিয়ে যেটা তুমি করছো সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এই হচ্ছে পার্থক্য। একটু আগে একটা সেন্টেন্স করলাম না, দো হি ওয়াজ ইন, হি প্লেড, এরকম একটা সেন্টেন্স করলাম না? আচ্ছা, এবার এই সেন্টেন্সটাকে আমি এই স্ট্রাকচারে দেখাচ্ছি। In spite of illness, তোমাকে এরকম দিয়ে দিল। In spite of illness মানে হচ্ছে অসুস্থতা সত্ত্বেও। অসুস্থতা সত্ত্বেও এখানে তোমাকে একটা সাবজেক্ট, একটা ভার্ব আনতে হবে। তুমি একটা সাবজেক্ট নিয়ে আসলে, ধরো হি বা শি, ইন স্পাইট অফ ইলনেস, কারণ এখানে তো কিছু বলে নাই, তাহলে ইন স্পাইট অফ ইলনেস শি। এবার মজার ব্যাপার হচ্ছে, খেয়াল কর, এখানে পাস্ট টেন্স ছিল, তাই এখানে তোকে কি আনতে হয়েছে? পাস্ট টেন্স। কিন্তু এই তিনটা শব্দের মধ্যে কোথাও কোনো টেন্সের উল্লেখ নাই, ফলে এই ভার্বটা তুমি যে কোনো টেন্সে আনতে পারবা, প্রেজেন্ট বলো, পাস্ট বলো, যে কোনো টেন্সে আনতে পারবা। ইন স্পাইট অফ ইলনেস শি গোস হতে পারে, ইন স্পাইট অফ ইলনেস শি ওয়েন্ট হতে পারে, কারণ এখানে কোনো টেন্সের উল্লেখ নাই। তাহলে ইনস্পায়ার্ড অফ থাকলে আমি একই রকমভাবে দো অলদোর জন্য যেরকম উল্টা ভার্ব আনতাম, ইনস্পায়ার্ড অফের জন্য আমি উল্টো ভার্ব আনবো, মানে এটা না হলে কি হতো সেটা আনবো। কিন্তু সাথে এটাও মনে রাখ, ইনস্পায়ার্ড অফের ক্ষেত্রে ভার্বটা কোন টেন্সে আসবে সেটা সম্পূর্ণ তোর উপর ডিপেন্ড করে। দো অলদোতে ভার্ব নির্দিষ্ট, ভার্বের টেন্স নির্দিষ্ট, আগের টেন্স দেখলে পরের টেন্সটা বসাতে হয়, কিন্তু এখানে ইউ ডোন্ট হ্যাভ টু ফলো এনি টেন্স, অ্যাকচুয়ালি ইউ ডোন্ট হ্যাভ এনি tense. You don't have any verb there which can indicate the form of tense in spite of. That is number 13. Number 14. Number 14টা এখন করবো না, নাম্বার 14টা এখন করবো না, কারণ এটা একসাথে করব। এই হু, হুইচ, ওয়েন, ওয়্যার, ওয়াই, হুম, হাউ, দ্যাট, এই সবগুলোর জন্য একসাথে নিয়মটা দেখাবো, কেমন? সো হুটা এখন করছি না, অর্থাৎ 11 এখন করছি না, আমি চলে যাচ্ছি 12-এ, সরি 14 আমি এখন করছি না, আমি চলে যাচ্ছি 15-এ। উড দ্যাট, এটা কত নাম্বার? 15? ইয়েস 15। 14 করছি না, আমি এখন 15-এ আছি। 15 আমরা কাকে পাচ্ছি? উড দ্যাট। এটা একটা ঝামেলা আছে। কি ঝামেলা? উড দ্যাট আমরাও করতাম মানে কি, আমাদেরকেও আমরা যখন এই 8, 9, 10 পড়ি
তখন আমাদেরকেও শেখানো হয়েছিল উড দ্যাট। আমরা তবে কমপ্লিটিং সেন্টেন্স নামে আলাদা কিছু শিখি নাই। আমাদের সময় ছিল ব্র্যাকেট গ্রামার নামে একটা বই, ফান্ডামেন্টাল নামে একটা বই, ক্লাস 6-7 পর্যন্ত। আর 8-9-10-এ গিয়ে আমরা মোটামুটি চৌধুরী হোসেন, খলিলুল্লাহ সাহেবের পোটেনশিয়াল ওগুলোই পড়া শুরু করেছি। সো ওই কমপ্লিটিং সেন্টেন্স টাইপের কিছু আমাদের ছিল না গ্রামার। তবে ওই ব্র্যাকেট গ্রামার ফান্ডামেন্টালে আমাদেরকে এই জিনিসগুলো দেখিয়ে দেওয়া হতো উড দ্যাট থাকলে কী হয়। সো তখন আমরা শিখেছিলাম যে উড দ্যাট থাকলে তোমার স্ট্রাকচারটা হবে এরকম: সাবজেক্ট প্লাস কুড প্লাস V0, সাবজেক্ট প্লাস কুড প্লাস V0, অর্থাৎ সাবজেক্ট আনো, কুড আনো, ভার্বের বেস ফর্ম আনো, ডান। এবং আমরা সেন্টেন্সও শিখতাম এরকম টাইপের। উড দ্যাট, উড দ্যাট দিয়ে আমাদেরকে একটা সেন্টেন্স দিত, এরকম একটা ড্যাশ দিয়ে দিত, উড দ্যাট। এবার তুমি একটা সাবজেক্ট আনবা আই, এবার তুমি একটা ভার্ব আনবা, অক্সিলারি ভার্ব আনবা কুড, তুমি যে কোনো একটা ভার্বের বেস ফর্ম দিয়ে দিলা। তবে সেক্ষেত্রে এক্সক্লামেটরি সেন্টেন্স দিতে হবে, এক্সক্লামেশন মার্ক দিতে হবে, সরি এক্সক্লামেটরি চিহ্নটা দিতে হবে। উড দ্যাট আই কুড গো, শেষ। উড দ্যাট আই কুড গো, গেল। কিন্তু এখন টিচাররা একটু জটিল প্রজাতির প্রাণী হয়ে গেছে। তারা এখন কি করে দেখ, তারা এখন সেন্টেন্স দেয় এরকম করে: উড দ্যাট আই কুড গো, এরপর দিল এরকম টান। এখন যে স্টুডেন্টটা শুধুমাত্র এই স্ট্রাকচারটা দেখে গেছে যে উড দ্যাট থাকলে সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্ম আসবে, এবং পরবর্তীতে এটা সে এক্সাম্পল হিসেবে দেখেছে, উড দ্যাট দেওয়া আছে, সে শুধু আই কুড গো, হি কুড গো, দে কুড গো এটা বসিয়েছে, সে এখন কনফিউজ। কেন কনফিউজ? কারণ এখানে উড দ্যাটের পর কুড গো অলরেডি দিয়েই ফেলেছে। ফলে সে চিন্তা করছে, আল্লাহ আমি এখন এখানে কি বসাবো? উড দ্যাটের পর সাবজেক্ট প্লাস কুড আসে, আর উড দ্যাটের পর সাবজেক্ট প্লাস কুড তো দিয়েই দিল, তাহলে এখানে আবার কি বসাবো? কনফিউজড? কনফিউজড হওয়ার কিচ্ছু নাই, তোমাকে যে স্ট্রাকচার দেখানো হয়েছে তুমি সেটাই বসাবা, অর্থাৎ সাবজেক্ট প্লাস কুড প্লাস ভার্বের বেস ফর্মই তুমি বসাবা। কুড থাকুক না থাকুক তুমি সেটাই বসাবা। উড দ্যাট আই কুড গো, আই কুড টেল ইউ, তবে ফুল স্টপ হবে এখানে। এখানে উড দ্যাটের পর সরাসরি এই অংশটা বসছে, এক্সক্লামেটরি চিহ্ন বসিয়েছো। এখানে উড দ্যাটের পর আই কুড গো দিয়ে তারপর যখন এটা দিচ্ছ তখন সেটা আর ফুল এক্সক্লামেটরি চিহ্ন হবে না, ফুল স্টপ দিয়ে শেষ করছো। 15। তাহলে আজকে আমরা 15 পর্যন্ত শেষ করলাম, আর আগামী ক্লাসে আমরা প্রভাবসগুলো শেষ হয়ে যাবে, 43 পর্যন্ত শেষ হয়ে যাবে। আর 15 ওদিকে 33 আর 15টা মতো আছে, তার আসলে 15টা নেই, ওখানে আরও কম হবে। ওখানে আরও কম হবে কেন বলছি, দেখবা ওখানে ওই ইফ নিয়ে 3টে নিয়ম দেখানো হচ্ছে। তুমি দেখবে ওখানে ওই যে হু, উইচ, ওয়েন, ওয়ের সবগুলো আলাদা আলাদা করে দেখানো হচ্ছে, কিন্তু আমি যখন দেখাবো তখন একসাথেই সবগুলো দেখাবো। সো আশা করছি আর 2টা ক্লাস হয়তো আমার লাগতে পারে, তাহলে আমি হয়তো কমপ্লিট সেন্টেন্সগুলো শেষ করে ফেলতে পারি। Okay, brother.